আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও আইনশৃঙ্খলার পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। এদিকে ফুটপাত থেকে শুরু করে শিল্পপতিরা পর্যন্ত চাঁদাবাজির শিকার হচ্ছেন। এসব নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। কামরুজ্জামান, কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে মানুষ, বিশেষ করে একদম ফুটপাতের হকার থেকে শুরু করে শিল্পপতিরা? কারণ তাদেরকে চাঁদার দাবি তোলা হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে তাদের থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন বলছিলেন যে চাঁদাবাজির অবস্থা, চাঁদাবাজির যে চিত্রটা সেটা আগেও যা ছিল এখনও তাই আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা যখন বললাম, আমি ব্যবসায়ী সমিতির সভাপতি হেলালুদ্দিন যিনি আছেন, তিনি এই ব্যবসায়ী সমাজের সবার কাছে একটা পরিচিত মুখ। তিনি খুব দিয়ে বললেন যে চাঁদাবাজ ব্যবসায়ীরা তো চাঁদা দিয়ে থাকে এবং এটা একটা কন্টিনিউ প্রসেস, সিস্টেম পাল্টাইছে কিন্তু চাঁদা বন্ধ হয়নি। একইভাবে ব্যবসায়ীদের যত সংগঠন আছে, বিজিএমএ, বিকেএমএ, বিসিসিআই সহ ঢাকা চেম্বার, অনেক ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি এবং আপনি জানবেন যে ঢাকা চেম্বারের নেতৃবৃন্দ তো একসময় প্রকাশ্যে বলেছেন চাঁদাবাজির কথা বলেছেন। এই অবস্থায় কেউই চাঁদাবাজির বাইরে না। হকাররা যারা আছে ফুটপাতে, আপনি জানেন যে হকার উচ্ছেদে একটি অভিযান শুরু হয়েছে। এর মধ্যে যে দাগ দিয়ে দিয়ে স্থান বরাদ্দের একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানেও নাকি নতুন আঙ্গিকে নতুন ধাঁচে চাঁদাবাজি হচ্ছে, এরকম অভিযোগ করেছে খোদ হকার্স ফেডারেশন, হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। আপনি আরও জানবেন যে বাংলাদেশে কয়েকটি বড় কোম্পানির একটি হচ্ছে যে পার্টেস গ্রুপ, আম্বার গ্রুপ। এই আম্বার গ্রুপের মালিক নিজে চাঁদাবাজি শিকার এমন অভিযোগ করেছেন থানাতে, রূপগঞ্জ থানাতে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, পুলিশ মহাপরিদর্শকের কাছে তিনি এখনও প্রতিকার পাননি। তিনি 2 মাস আগে লিখিত অভিযোগ করে কোনো প্রতিকার পাননি। এরকম অনেক ব্যবসায়ী আছেন যে যারা চাঁদাবাজি শিকার হচ্ছে, নানানভাবে চাঁদা নেওয়া হচ্ছে, নানান কৌশলে, এবং এরা রাজনৈতিক পরিচয়ের আড়ালেই এইসব লোকজন চাঁদাবাজি করছে। সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? এইটা আপনি জানেন যে বর্তমান সরকার চাঁদাবাজির এগেনস্টে, মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ একটি অভিযান চালানো হচ্ছে। এ অবস্থায় পুলিশ সপ্তাহ শেষ হয়েছে গত সপ্তাহে। এরপরেই সারা দেশের এসপি পুলিশ সুপারদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে। জানি সে যে পরিচয় হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে চাঁদাবাজের পরিচয়, অপরাধের পরিচয় যাই হোক, তাদেরকে আইনের আওতায় আনতে। আসলে চাঁদাবাজিটা এমন কৌশল হচ্ছে, কোনো কোনো মিল ফ্যাক্টরি যেগুলিতে আছে সেখানে জোট ব্যবসা নামে চাঁদা হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সাপ্লাই দেওয়ার নামে চাঁদাবাজি হচ্ছে, নানান কৌশলে। এক্ষেত্রে যে বড় একটি অংশ যে আইনের আওতায় আসছে তা বলা যাবে না। বাট পুলিশ বলছে যে আমাদের কাছে যদি কেউ অভিযোগ না করে তাহলে পরে আমরা কার বিরুদ্ধে ব্যবস্থাটা কীভাবে নিব। এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে অভিযোগ করে অনেক সময় উল্টা প্রাণনাশের ঝুঁকি তৈরি হয়। এমনি অপরাধ বিশ্লেষকদের সাথে কথা বলেছেন, তারা আসলে তারাও এটা বলেছেন যে আসলে চাঁদা তো যুগ যুগ ধরে চাঁদাবাজির অভিযোগ ছিল, এটা কখনো বন্ধ করা যাবে না, এটা নিয়ন্ত্রণ করা যাবে। সেক্ষেত্রে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা কঠিন হলেও যারা ভুক্তভোগী তাদেরকে একটু সোচ্চার হতে হবে, এবং তারা যদি লিখিত অভিযোগ না করে কিংবা মৌখিকভাবে হোক পরিচয় গোপন না রেখে যদি অভিযোগ না করে, তাহলে তো এর থেকে প্রতিকার মেলা সম্ভব না। একজন প্রবাসী খুনের শিকার হয়েছেন, তো সেই বিষয়ে আসলে কি বেরিয়ে আসছে? এই খুনের পেছনে কি কারণ, কি মোটিভ? এই যে প্রবাসী খুনের কথা বলছেন, এই প্রবাসীর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে। তিনি সৌদি আরব প্রবাসী। তিনি গত 13 তারিখে তিনি বিবাহিত। তিনি তার পরিবারকে না জানিয়ে ঢাকায় আসেন। এসে তার আরেকজন প্রবাসী বন্ধু, তার স্ত্রীর সাথে তার একটা গোপন সম্পর্ক ছিল পরিচয় সূত্রে। সেই সুবাদে তিনি বিভিন্ন পর্যায়ে তাকে 5 লাখ টাকা পাঠিয়েছে সৌদি আরব থেকে। তার মধ্যে একটা গোপন সম্পর্ক গড়ে উঠলে ওই বন্ধুর স্ত্রীর আহ্বানে সারা দিয়ে তিনি ঢাকায় এসে সরাসরি মান্ডা এলাকায়, কমলাপুর মান্ডা এলাকায় ওই বন্ধুর স্ত্রীর বান্ধবীর বাসায় ওঠার পরে সে তাকে বিয়ের জন্য চাপ দেয়। তো এবং সে বিয়ে করতে অস্বীকার করলে পরে বলে যে আমার 5 লাখ টাকা ফেরত দাও। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে। ওই যে প্রবাসী যে মোকাররম, সে আবার ওই বান্ধবীর যে মহিলার মাধ্যমে আসে, তার বান্ধবীর এক কিশোরী মেয়ে আছে, তার সাথে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টা করে। সব মিলে যেহেতু একদিকে বিয়ের চাপ, 5 লাখ টাকা ফেরতের চাপ এবং অনৈতিক সম্পর্কের আরেকটি অপচেষ্টা, সব মিলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। 13 তারিখ রাত্রে তাকে শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন করে তারপরে পর্যায়ক্রমে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাথরুমে এনে লাশ 8 টুকরা করা হয়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে টুকরো টুকরো লাশগুলি ফেলে রাখা হয়। গত রবিবার এই লাশের যখন পচা গন্ধ বের হয়, তখন এলাকাবাসী 999 জাতীয় জরুরি সেবায় ফোন করলে পরে পুলিশ টুকরো লাশ উদ্ধার করে। এরপরে আঙ্গুলের ছাপে যে ফিঙ্গারপ্রিন্ট, সেটা সূত্র ধরে এই নিহতের পরিচয় শনাক্ত হয়।
তারপরে তাদের পরিবারের মাধ্যমে জানতে পারে যে ওই যে মহিলার কথা বললাম যে বন্ধুর স্ত্রী, সেও আবার মিসিং ছিল। আর এই মোকাররমের লাশ পাওয়া গেল। সব যোগসূত্র মিলে পুলিশ তদন্তে নামে প্রযুক্তির সহযোগিতায় ওই মূল যে বন্ধুর স্ত্রী তাকে না পেলেও তার বান্ধবী এবং তার কিশোরী মেয়েকে পুলিশ এখন গ্রেপ্তার করতে পেরেছে এবং খণ্ডিত মাথাসহ খণ্ডিত আট টুকরা উদ্ধার হয়েছে।